সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমি একটি লাইফ চেঞ্জিং স্টক পিক করেছি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যারা যারা ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে লসে আছেন, আলোচনাটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত শুনবেন। 2023 সাল থেকে 2024 সালের মধ্যে এই স্টকটি আপনাদের পোর্টফোলিও চেঞ্জ করে দিতে পারে এবং আপনাদেরকে রিচ থেকে সুপার রিচ করে দিতে পারে। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জীবনে মাইলস্টোন হয়ে থাকবে। সো ডোন্ট গো এনিওয়্যার, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। এখানে 31 ডিসেম্বর 2022 আমরা একটি পোস্ট করেছিলাম। ওরিয়ন ফার্মা, বিপিএমএল, বিএসসি, জেএমআই হসপিটাল এবং ইএচএল, এই স্টকগুলোকে আমরা গত 31 তারিখ গত বছরের স্পেশাল একটা গুরুত্ব দিয়েছিলাম এবং বিএসসি এখানে ইনক্লুডেড ছিল। আপনারা লক্ষ্য করেছেন এখান থেকে বেশিরভাগ স্টকই এই উইদিন 1 মান্থ প্রায় 30% মতো ক্যাপিটাল গেইন দিয়েছে। সো যারা যারা আমাদের এই চ্যানেলটি আপনারা নিয়মিত শুনছেন, আশা করছি আপনারা বেনিফিটেড হয়েছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব দেরি না করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এখন আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে tbsnews.com এ আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি। শিপিং কর্পোরেশন টু অ্যাড 20 শিপস টু ইটস ফ্লিট বাই 2030। সো 2030-র মধ্যে একটা বড় ধরনের এক্সপানশন হচ্ছে এই কোম্পানিটির। সো ফিউচার প্রসপেক্ট অনেক বেশি। এছাড়া আমরা দেখছি যে বেসকিমকোর মতো একটি বড় কোম্পানি প্রায় এই স্টকটি 5.25% অ্যাকোয়ার করেছে। সো যেহেতু একটি বড় কোম্পানি এই স্টকটি অ্যাকোয়ার করছে, সো এটা কিন্তু একটি স্ট্র্যাটেজিক্যাল গুরুত্ব ক্যারি করছে। এখানে আমরা একটি নিউজ আবার ডিটেলস দেখছি, সেটি হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইজ নাও গোয়িং টু এক্সপ্যান্ড ইটস ফ্লিট উইথ অ্যানাদার 4 ভেসেলস অ্যাট এ কস্ট অফ 2.41 মিলিয়ন। চায়না থেকে আরও 4টি ওরা শিপ নিচ্ছে, 2টো ক্রুড অয়েল ট্যাঙ্কার এবং 2টো বাল্ক ক্যারিয়ার। এখানে একটি ইনফরমেশন আমরা দেখছি যে চাইনিজ গভর্নমেন্ট প্রায় 1,500 কোটি টাকা দিয়েছে 20 বছরের জন্য 2% ইন্টারেস্ট করে, যারা তাদের নেটওয়ার্ক এক্সপানশন করতে পারে, তারা নতুন ভেসেল অ্যাড করতে পারে এখানে 6টি ভেসেলের জন্য। এবং 2018 সালে থেকে 19 সাল পর্যন্ত 2018 থেকে 19 সাল পর্যন্ত তারা প্রায় 5টা ভেসেল অ্যাড করেছে এবং যে ভেসেলগুলো হলো বাংলার জয়যাত্রা, এটা 2018 সালে ইনক্লুড হয়েছে, এবং 2019 সালে বাংলার সমৃদ্ধি এবং বাংলার অর্জন, এই দুটো ভেসেল যুক্ত হয়েছে। সরি, এটা 2019 সাল 18 সালেরই ডিসেম্বরে। আর 2019 সালে যুক্ত হয়েছে বাংলার অগ্রযাত্রা, বাংলার অগ্রদূত এবং বাংলার অগ্রগতি। সো এখানে আরও কিছু ভেসেল যুক্ত হয়েছে 2018 থেকে 2019 সালে, যার কারণে আমরা তাদের একটা হিউজ গ্রোথ দেখতে পেয়েছি এবং তাদের আর্নিংয়ে এটা কিন্তু রিফ্লেকশন এসছে। 2021 থেকে 2022 অর্থ বছরে তাদের গ্রোথ হয়েছে 88% যদি আমরা প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করি। সো ইন শর্ট, এই কোম্পানিটি হিউজলি এক্সপান্ড করছে তাদের বিজনেস, যার কারণে এই কোম্পানিটার ফিউচার গ্রোথ অনেক বেশি এবং আমরা অলরেডি সেটা এক্সপেরিয়েন্স করছি, তাদের একটা হিউজ গ্রোথ হচ্ছে। আর বন্ধুরা, এই কারণেই আমি স্পেশাল গুরুত্ব দিচ্ছি এই স্টকটি নিয়ে, কেননা 2023 সালে এটা হয়তো ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক হতে যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিএসসি কি একটি ইনভেস্টিং স্টক না ট্রেডিং স্টক? এই স্টকটি আমি বলবো একটি সাউন্ড ফান্ডামেন্টাল, এটি একটি স্টক এবং এটি ইনভেস্টিংয়ের জন্য, লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য খুব ভালো একটি স্টক। তবে এই স্টকটি অনেক সময় নেচার আমরা দেখি যে প্রায় ট্রেডিং স্টকের মতো একটা নেচার এই স্টকটিতে আমরা কিন্তু এক্সপেরিয়েন্স করি। এখন আমরা কিছু বেসিক ইনফরমেশন যদি এই স্টকটির দেখে নিই। অথরাইজ ক্যাপিটাল 1000 crore, পেইড আপ ক্যাপিটাল 152 crore, নেট অ্যাসেট ভ্যালু 3105 এবং ম্যান পাওয়ার শোর 220, অ্যাফ্লোট 292।
স্টকটি ডিএসইতে এনলিস্টেড হয়েছে 1977 এবং সিএসইতে এনলিস্টেড হয়েছে 1995-এ। সো এই স্টকটি বেশ আগে থেকেই ডিএসইতে এক্সিস্ট করছে এবং সরকার এটির প্রায় 50%-এর মতো শেয়ার হোল্ডিংয়ে আছে, সরকারি হোল্ডিংয়ে। এখন আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরও কিছু বেসিক ইনফরমেশন যদি দেখি, এটির কারেন্ট পি 8.49, আর্নিং পার শেয়ার 14.8, ডিভিডেন্ড ইল্ড 1.71। আর ইয়ার বাই ইয়ার গ্রোথ যদি আমরা রেভিনিউতে যদি কেমন গ্রোথ সেটি দেখি, এখানে 2018 থেকে 2021 পর্যন্ত ডাটা অ্যাভেলেবেল এবং এখানে আমরা কিন্তু এই রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি, একটা হিউজ গ্রোথ 2022 থেকে 2021-এ হয়েছে। আমরা যদি কম্পেয়ার করি 2018 থেকে 2019-এর সাথে। আর এখানে আর্নিংয়েও কিন্তু তার রিফ্লেকশন আমরা পাচ্ছি, যেখানে 2018-এ মাত্র 0.82 টাকা আর্নিং পার শেয়ার ছিল, সেখানে 2021-এ 4.7 টাকা পার শেয়ার আর্নিং। সো এখানে একটা হিউজ গ্রোথ, এবং যেটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে 2021-এর সাথে আমরা যদি কারেন্ট ইয়ারের কম্প্যারিজন করি, তাহলে এখানে আমরা একটা হিউজ জাম্প দেখছি আর্নিংয়ে 14.8। সো এটা একটা ট্রিমেন্ডাস গ্রোথ, এবং আমরা যদি ফান্ডামেন্টালি এই কোম্পানিটাকে এক কথায় বলতে যাই, এটা ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো একটি স্টক 2023-তে। প্রতিটি স্টকের পিছনেই কিন্তু একটি কোম্পানি থাকে, আর ওই কোম্পানিটার যদি ম্যানেজমেন্ট ভালো হয়, তাদের যদি গ্রোথ ভালো থাকে, তাদের যদি ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা ভালো থাকে, তারা যদি ইনোভেটিভ হয়, তারা যদি এক্সপানশনে যায় এবং তাদের বিজনেস মডেল এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মতো সক্ষমতা থাকে, তবে অবশ্যই ওই কোম্পানিটি ভালো করতে বাধ্য। আমাদের ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন রকম সমস্যা ছিল, যার কারণে আমরা অনেক সময় এটা এক্সপেরিয়েন্স করেছি যে ভালো মানের স্টকগুলো কিন্তু প্রাইস অ্যাকশন হয় না। কিন্তু এখন একটি হাই টাইম, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি যে আইসিবিকে শক্তিশালী করা হবে, 6,000 কোটি টাকার মতো তাদেরকে একটা ফান্ড হয়তো সামনে দিবে, এবং গভর্নমেন্ট কিছু পলিসিগত ভালো সাপোর্ট দিচ্ছে। সো এই কারণেই আমরা মনে করছি 2023 সাল একটি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের জন্য একটা ভালো অধ্যায় হতে পারে, এবং এই ধরনের ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো সামনে ভালো করতে পারে একটা ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন হয়তো আমরা এই বছরই হয়তো এক্সপেরিয়েন্স করতে পারি। এখন আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যদি মান্থলি চার্ট দেখি, টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এটার কেমন প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখন বর্তমান যে রেটে আছে সেটি সুইটেবল কিনা, অনেকের মনে প্রশ্ন আসে। সো এই স্টকটি কিন্তু আমি এখানে একটি ব্রেকআউট দিয়েছিল, আমি 75-80 রেঞ্জে এটি যখন ব্রেকআউট দিয়েছিল নিয়েছিলাম, এবং আই ওয়াজ স্টুপিড এনাফ, আমি 110 রেঞ্জে এটি সেল করে দিয়েছিলাম। সেল করে দেওয়ার পর কিন্তু এটি প্রায় 156-55 পর্যন্ত হিট করেছিল, এবং এরপরে আবার একটা কারেকশন হয়। কারেকশনে এসে আমরা দেখতে পাচ্ছি এটি সাপোর্ট পাচ্ছে 110 রেঞ্জে, এখান থেকে রিজেকশন হচ্ছে। সো 110 টাকায় এখন মোটামুটি আমরা বলতে পারি এটা একটা স্ট্রং সাপোর্ট, এবং এরপরও এখানে একটি সাপোর্ট আছে, একটি পিভট পয়েন্ট সাপোর্ট, সেটা 120-এ। সো এই স্টকটি এখন আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে প্রতি মাসে কিছু অ্যাকোয়ার করতে পারি। আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং আর্টিকেল শেয়ার করছি, ইভেন গড কুডন্ট বিট ডলার কস্ট অ্যাভারেজিং। এটি নিক মিজুইলি উনি 2019 সালে এই আর্টিকেলটি পাবলিশ করেছিল, এবং আমি এই আর্টিকেলটা খুব আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। সো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে এটি ইন্টারনেটে অ্যাভেলেবেল, এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে কোনোভাবেই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, বাই সেল সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে করবেন। আমি জাস্ট কিছু লজিক্যাল প্যারামিটার আপনাদেরকে শো করছি, কিছু ইনফরমেশন পেয়েছি সেগুলো শো করছি, এবং লজিক্যালি যেহেতু এই কোম্পানিটা একটা হিউজ গ্রোথ হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও গ্রোথ পোটেনশিয়ালিটি আছে, যার কারণে আমি আপনাদের একটা স্পেশাল অ্যাটেনশন ড্র করছি। এই স্টকটি হয়তো 2023-র মধ্যে আমরা যেটা প্রজেকশন করছি, সেটি মার্কেট যদি ঠিকঠাক থাকে, এর মধ্যে যদি কোনো আবার অকারেন্স না হয়, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 240। আমি আবারও বলছি 240 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। এখানে আপনারা দেখুন এই স্টকটি কিন্তু একটা হিউজ কারেকশন দিয়েছে, এখানে 500
90 পর্যন্ত হিট করেছিল এবং এখান থেকে একটা হিউজ ফল করেছে, একটা ক্রাশ বলা যায়, এবং এটা আপ টু 20 লেভেলে চলে এসেছিল। সো এখান থেকে এখন যখন রিভার্সাল দিয়েছে অলমোস্ট 23% মতো রিকভারি দিয়েছে। সো এখানে একটি সাইকেল কমপ্লিট হয়েছে এবং এখান থেকে আমরা দেখছি কারেকশন হয়েছে। এখন এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল আমরা পাচ্ছি এবং রিভার্সালে আমরা আশা করছি এই যে 23%-এর সাইকেলটি ব্রেকআউট করে এখন আরেকটি নতুন সাইকেল কমপ্লিট করবে, সেটি 38%। অলমোস্ট 240। সো এটি আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে এবং সেকেন্ড টার্গেট হতে পারে 300। সো আমি আসলে অত লং টার্গেট সেট করছি না, আমরা গ্র্যাজুয়ালি স্মল টার্গেট করে আগালেই বেটার। তবে এই কোম্পানিটা যদি যেরকম পারফরমেন্স এখন করছে এই ধারাবাহিকতা যদি থাকে এবং তারা যদি তাদের বিজনেস এক্সপানশন করে, ওই ভেসেলগুলো যুক্ত হয়, আশা করছি বাই 2024 কিংবা 2025 এই স্টকটি হয়তো তার প্রিভিয়াস হাইটি ব্রেকআউট করে নতুন কোনো হাই ক্রিয়েট করতে পারে। সো আমি আপনাদেরকে অত বেশি হোপ দিচ্ছি না আপাতত। আমাদের ফার্স্ট টার্গেট আমরা এটাতেই থাকি, 240 লেভেলে। সো এখানে এসে অবশ্যই একটা রেসিস্ট্যান্স ফেস করবে, যেহেতু এখান থেকে দুবার রিজেকশন হয়েছে 155, এখানে একটা বড় রকমের সেল প্রেশার আসবে। সো এই স্টকটি আপনারা খুব গুরুত্ব সহকারে আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন, কারণ এই স্টকটি আপনাদের পোর্টফোলিওতে যারা যারা অনেক দিন ধরে লসে আছেন, আপনাদের লসটা হয়তো অনেকটা রিকভারি করে দিতে পারে। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন, আপনাদেরকে হয়তো 2023তেই এই স্টকটি একটা হেলদি পোর্টফোলিও উপহার দিতে পারে। আরেকটি ব্যাপার আপনাদের সাথে আমরা শেয়ার করছি, যাদের ক্যাপিটাল মার্কেটে আসলে ধৈর্য আছে তারাই কিন্তু ফিউচারে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হয়। সো আপনারা একটু ধৈর্য সহকারে এই স্টকটিতে যারা এন্ট্রি নেবেন একটু ধৈর্য সহকারে আপনারা চিন্তা করবেন, কারণ অনেক সময় আপনারা হয়তো 110 থেকে 20তে এন্ট্রি নিলেন, কোনো কারণে কোনো একটা খারাপ নিউজ মার্কেটে আসলো, স্টকটির প্রাইস কোনো কারণে হয়তো 100 রেঞ্জে চলে আসলো, আপনারা অনেকেই কিন্তু দেখা যায় যে স্টকটা আর পছন্দ করেন না কারণ এটা প্রাইস কমে গেছে। আপনারা এটাকে এভাবেও চিন্তা করতে পারেন যে স্টকটি এখন কমে গেছে, আমি পরের মাসে যখন কিনবো আমি আরো কিছু কম রেঞ্জে কেনার অপরচুনিটি পাচ্ছি, আমার কস্টিংটা কমে আসছে। সো আপনারা কিন্তু আপনাদের মাইন্ড সেটআপটা একটু চেঞ্জ করে নেবেন, কারণ আমার অনেকগুলো ক্লায়েন্টের সাথে ডিলিংসে এটা আমি একটা এক্সপিরিয়েন্স দেখেছি যে কোনো একটি স্টক যখন তাদের বাই রেঞ্জ থেকে কমে যায় ওই স্টকটিতে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ওই স্টকটির প্রতি তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। সো আপনারা যারা একটু ধৈর্য সহকারে এই স্টকটি আপনারা গ্র্যাজুয়ালি টার্গেট সেট করেন যে আমি 2 ইয়ার্সের জন্য এটা ইনভেস্ট করছি, আমি 5 ইয়ার্সের জন্য ইনভেস্ট করছি। সো এখন যখন আপনি একটা গ্র্যাজুয়ালি প্রতি মাসে বাই করবেন, প্রাইসটা কমে গেলে আপনার জন্য এটা ভালো যে আপনি আরও কম প্রাইসে কিনতে পারছেন, আপনি তো ইমিডিয়েট স্টকটি সেল দেবেন না। সো এই স্টকটির ক্ষেত্রে দুটো পোটেনশিয়ালিটি আছে ইন শর্ট, একটা হচ্ছে একটা হিউজ ক্যাপিটাল গেইনের একটা পোটেনশিয়ালিটি, প্লাস এই স্টকটি যেহেতু একটা হিউজ গ্রোথ আছে সেই হিসাবে ভালো একটা ডিভিডেন্ডও দিতে পারে। তবে এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে তাদের কিন্তু যেভাবে আর্নিং বেড়েছে সেই অর্থে কিন্তু ডিভিডেন্ড ইল্ড হয়নি। এটা একটা কারণ হতে পারে, তারা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট লোন নিয়েছে। সব ক্ষেত্রেই যে বেশি ডিভিডেন্ড দিলেই ভালো তা না, তারা হয়তো তাদের লোনগুলো এখন আগে তারা মিটানোর চেষ্টা করবে। সো ওখানে হয়তো একটা বিশাল অ্যামাউন্ট অফ মানি তারা হয়তো রিজার্ভে রাখছে যে লোনগুলো প্রতি মাসে তারা হয়তো প্রতি ইয়ার বাই ইয়ার ওগুলো দিয়ে ওগুলো শেষ করবে, যার কারণে হয়তো তারা এখন কিছুটা ডিভিডেন্ড কম দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু কোম্পানি একটা হিউজ ডিভিডেন্ড দেয়, যা আর্নিং করে তাই দিয়ে দেয়, কিন্তু কোনো একটা হ্যাপাজার্ড কিংবা কিছু একটা সিচুয়েশন ফেস করলে পরের বছর আর তারা ডিভিডেন্ড দিতে পারে না কিংবা একটা সাবস্টেনশিয়াল ফল করে, তখন কিন্তু স্টকগুলোর প্রতি মানুষের কিন্তু আস্থা অনেক কমে যায়। সো একটা স্টেবল গ্রোথ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস অ্যাবাউট বিএসসি। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই পোস্টটিকে লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম।